ফের আসছে বৃষ্টি, থাকতে পারে 5 দিন। বিএনপি কর্মীদের বিরুদ্ধে 4 দোকানে ভাঙচুর, লুটপাটের অভিযোগ। জানাবো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ব্যালট প্রকল্প। জানাবো ফাঁসির মঞ্চ থেকে যেভাবে রাজনীতির মাঠে এটিএম আছাড়। এবং সর্বশেষ জানাবো পতনশীল শাসন ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে বলছেন প্রধান বিচারপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের আসছে বৃষ্টি, থাকতে পারে 5 দিন। ঢাকা সহ দেশের সব বিভাগে গত কয়েকদিন ধরে কম বেশি টানা বৃষ্টি হওয়ার পর গতকাল তুলনামূলক শুষ্ক ছিল আবহাওয়া। তবে গরমে ফের স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবারও অন্তত 5 দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরের 3 দিন একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো কিংবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পঞ্চম দিন রোববারও বৃষ্টির পর এই প্রবণতা কমে ফের গরম পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। বিএনপি কর্মীদের বিরুদ্ধে 4 দোকানে ভাঙচুর, লুটপাটের অভিযোগ। পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 4টি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজন ভুক্তভোগী দোকানি ভাঙচুর ও লুটপাটের সঠিক বিচার না পেলে প্রকাশ্যে আত্মহত্যার হুমকি দিয়ে আহাজারি করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। ছড়িয়ে পড়া ভিডিওতে আহমেদ আলী নামে ভুক্তভোগী হোটেল মালিককে আহাজারি করে বলেন, আমরা কোনো দল করি না, তবুও কেন আমাদের দোকানে ভাঙচুর করা হলো? এই দোকান চালিয়ে আমাদের পেটের ভাত হয়। ক্ষমতার গরমে তারা আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি মারছে। যে দলই ক্ষমতায় আসে তারাই শুধু গরিবের পেটে লাথি মারে। অন্যায়ভাবে আমাদের দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমি সরকারের কাছে জবাব চাই, কেন আমাদের উপর এমন জুলুম ও অত্যাচার করা হচ্ছে। প্রশাসনের কাছে বিচার চাই। এ অন্যায়ের বিচার করা হলে এখানেই প্রকাশ্যে আত্মহত্যা করে এর প্রতিবাদ জানাবো। স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে এ ভাঙচুর ও লুটপাটের অভিযোগের বিষয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপি হামলা ও ভাঙচুরের রাজনীতি করে না। ঈশ্বরদীতে সাধারণ ব্যবসায়ীদের দোকানপাটে ভাঙচুরের বিষয়টি আমি দেখে নিয়েছি, যা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। বিএনপি কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে তা অবশ্যই খতিয়ে দেখা হবে। তিনি আরো বলেন, এই ঘটনার সঙ্গে বিএনপি যে জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো নেওয়া হবেই, সেই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিচারের আওতায় আনা হবে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুন নূর বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ব্যালট প্রকল্প। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং জাতিসংঘ। আর এজন্য নেওয়া হয়েছে 3 বছর মেয়াদী প্রকল্প ব্যালট। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে 3 বছর মেয়াদী প্রকল্প ব্যালট শুরু হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং ইউএনডিপি এ সংক্রান্ত একটি চুক্তি সই করেন। ব্যালট প্রকল্পটি 2025 থেকে 2027 একটি 3 বছর মেয়াদী উদ্যোগ, যা 2টি ধাপে কাজ করবে। প্রথম ধাপে আসন্ন নির্বাচনী সহায়তার উপর জোর দেওয়া হয়েছে। এতে রয়েছে প্রযুক্তিগত, কারিগরি প্রস্তুতি এবং ভোটারদের কাছে পৌঁছানো। দ্বিতীয় ধাপে লক্ষ্য সংস্কারকে প্রাতিষ্ঠানিকীকরণ এবং আসন্ন নির্বাচনী কাজের পর গণতান্ত্রিক স্থিতিশীলতা জোরদার করা। প্রকল্পটি বাস্তবায়নে বৈসি, ইউএন, উইমেন, ইউনেস্কো এবং সুশীল সমাজ সংস্থাগুলোর সঙ্গে মিলে কাজ করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাংলাদেশ সিনিয়র কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ওই চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার, ভোটারদের শিক্ষা সচেতনতা এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি, আইনি ও নির্বাচনী সংস্কার কাজে সহায়তা এবং ভুল তথ্য ও নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে সুরক্ষা বৃদ্ধির জন্য ব্যালট প্রকল্পটি গঠন
গঠন করা হয়েছে। শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইউএনডিপির সঙ্গে কাজের এই যৌথ উদ্যোগকে আমরা স্বাগত জানাতে চাই। নির্বাচনী নীতি নৈতিকতা জোরদার এবং জনগণের প্রত্যাশা পূরণ করে এই প্রকল্পটির লক্ষ্য অর্জনের জন্য জাতীয় প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং অংশীদারদের মধ্যে কার্যকর সমন্বয় সাধন করতে ইআরডি প্রতিশ্রুতিবদ্ধ। আক্তার আহমেদ বলেন, ব্যালট প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ সময় এসেছে যা স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং সব নাগরিকের জন্য বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে আমাদের প্রয়োজনীয় কারিগরি এবং প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। ফাঁসির মঞ্চ থেকে যেভাবে রাজনীতির মাঠে এটিএম আজহার। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হঠাৎই পাল্টে দিল সবকিছু। ক্ষমতাচ্যুত হয়ে পালালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠন হলো ক্ষমতার ভার দিয়ে উঠল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। তারপর থেকে অন্যান্য বিষয়ের সঙ্গে পাল্টাতে শুরু করলো দেশের আইন শাসন ব্যবস্থার চিত্র। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া থেকে শুরু করে দলটির বড় বড় নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে করা মামলাগুলো বাতিল হলো। পাশাপাশি কিছু মামলা থেকে খালাসও পেলেন তারা। অন্যান্য দলের নেতাদের ক্ষেত্রেও তাই হলো। তবে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সুরাহা যেন হচ্ছিল না। অবশেষে গত 27 মে তার বিরুদ্ধে করা মামলা থেকে খালাসের রায় দিলেন আদালত। এর মধ্যে দিয়ে কনডেম সেলের অন্ধকার থেকে বেরিয়ে মুক্ত পরিবেশে নিঃশ্বাস নিলেন তিনি। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কনডেমে সেলে যিনি দীর্ঘদিন পার করেছেন, ফাঁসির দড়ি গলায় পরানোর অপেক্ষায় ছিলেন যিনি, তার জীবন গুনছিলেন মৃত্যুর প্রহর, সেই জামায়াত নেতার গলায় উঠল ফুলের মালা। এলেন রাজনৈতিক অঙ্গনে। প্রায় 13 বছরে বন্দি জীবনে আবাসনের পর এটিএম আজহারুল ইসলামকে বরণ করে নিলেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। আজহারের কারামুক্তির দিন তথা বুধবার সকাল থেকে রাজধানীর শাহবাগ চত্বরে আসতে থাকেন জামায়াতের কর্মী সমর্থকরা। পিকআপ ভ্যানে গড়ে তোলা হয় অস্থায়ী মঞ্চ। আর পাশেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালে বিভিন্ন ফটকে অপেক্ষা করতে থাকেন কেউ কেউ। শীর্ষ নেতাদের মুখেও ছিল হাসি। এর মধ্যে সকাল 8:38 হাসপাতালে আসেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এরপর বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে নিয়ে ওঠেন পিজি হাসপাতালের প্রিজন সেল তথা ডি ব্লকের দোতলায়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন এটিএম আজহার। বর্তমান আমিরকে পেয়ে বুকে টেনে নেন তিনি। এবার মুক্ত বাতাসের স্বাদ নেওয়ার প্রস্তুতি। কেবিনের বাইরে পুলিশ আর কারারক্ষীরাও যেন ছুরির অপেক্ষায়। ঘড়ির কাঁটায় 9:15। ধীরে ধীরে নিজেদের ব্যাগপত্র নিয়ে হাসপাতালের প্রিজন সেল থেকে বেরোতে থাকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যরা। এর মিনিট দশেক পরই সাদা পাঞ্জাবি পাজামা পরে বেরিয়ে আসেন জামায়াতের এই সাবেক নেতা। হাসপাতালের ফটকের সামনে মিনিট দুয়েক দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীদের সঙ্গে। এরপরে জামায়াত আমিরের গাড়ি বহরে শাহবাগের সেই মঞ্চে আসেন। দেওয়া হয় সংবর্ধনা। বক্তব্য দেন তিনি। তুলে ধরেন বন্দিশালার কিছু স্মৃতি। 2019 সালে ফাঁসির হুকুম পেয়ে প্রস্তুতি নিয়ে রাখার কথাও জানান এটিএম আজহার। বলেন, আদালত যখন ফাঁসির হুকুম দিলেন তখন থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ফাঁসির মঞ্চে উঠে আল্লাহর কাছে হাজির হব, আর এটাই আমার জন্য সহজ পথ। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সবার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। আমার কাছে যার যে আমানত ছিল দিয়েও দিয়েছিলাম। দলের নেতাকর্মীদের ত্যাগের কথাও অকপটে তুলে ধরেন। কৃতজ্ঞতা জানান জুলাই যোদ্ধাদের প্রতি। তিনি বলেন, 36শে জুলাইয়ের মহা বিপ্লবের নায়কদের জন্য আমি মুক্তি পেয়েছি। তাদের অক্লান্ত আন্দোলন ও পরিশ্রমের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছিল। একই সঙ্গে আদালতকে ধন্যবাদ জানাতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করেছে। এতদিন ন্যায় বিচার ছিল না। 27 মে সকাল 9:55 এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। বিচারের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করা হয়। এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন। এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে 4টি পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। প্রথমত, এ মামলায় অতীতের রায়ে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা পদ্ধতি বদলে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ মূল্যায়ন করা ছাড়াই এটিএম আজহারকে ফাঁসি দেওয়া হয়েছিল। তৃতীয়ত, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে বিচারের নামে অবিচার করা হয়েছিল। এছাড়াও যেসব তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলে এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেন আপিল বিভাগ। রিভিউ বোর্ড গঠন করে অতীতের সব রায় পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করেন আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় অতীতের অনেকে আদেশ সম্পর্কে এ রায়ে অনেক পর্যবেক্ষণ থাকবে। এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর একটি রিভিউ বোর্ড গঠন করে অতীতের সব রায় পুনর্বিবেচনা করা প্রয়োজন, যেন মৃত্যুর পরবর্তী সময় হলেও যাদের সঙ্গে অন্যায় অবিচার করা হয়েছে তাদের পরিবার কিংবা এদেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াত ইসলামীর তখনকার সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।